পঙ্কজ দ্য ফিয়ারলেস ভয়েসে স্বাগত জানাই। আমি ইন্দ্রাণী দত্ত। দেখুন, এক স্পিরিচুয়াল গুরু, আমি মাঝে মাঝে তার বক্তব্য শুনি। তো তিনি অদ্বৈত বেদান্ত বোঝাতে গিয়ে বলছিলেন যে ঈশ্বর আমাদের সবাইকে শোনেন, এমনকি পিঁপড়ের পায়ের নুপুরের ধ্বনিও উনি শুনতে পান। যখন প্রথম কথাটা শুনেছিলাম খুব ভালো লেগেছিল যে আমরা সারা পৃথিবী জুড়ে কত রকম জীব জন্তু মানুষ, কিন্তু ঈশ্বর যিনি, তিনি পিঁপড়ের পায়ের নুপুরের ধ্বনি। পিঁপড়ে, তার পা, তার ছোট্ট ছোট্ট পায়ে যে নুপুর থাকে, তিনি পিঁপড়ে যখন চলাফেরা করে, যদি নুপুর যদি পরানো হয়, সেই নুপুরের ধ্বনিও কিন্তু সেই সর্বশক্তিমানের কাছে কানে শোনে। এটা শুনতে শুনতে আমার মনে হয়েছিল যে এই কথাটার তাৎপর্য অনেক। অর্থাৎ আমাদের যারা অভিভাবক, পলিটিক্যাল অভিভাবক, যারা জিতে আসেন, বড় বড় পদে বসেন, মুখ্যমন্ত্রী, প্রাইম মিনিস্টার, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী, এই যে মানুষগুলো, বা রাষ্ট্রপতি, তারাও তো আমাদের অভিভাবক, আমাদের ঈশ্বর। আমাদের সবকিছুর দায়িত্ব তাদের জিতে আসার পর তাদের হাতে থাকে। তাহলে তারা এই আরশোলাদের পদধ্বনি শুনতে পেয়েছিল কি? অর্থাৎ সিজেআই, অর্থাৎ যে একটা মন্তব্য বা একটা কটাক্ষ করেছিলেন এই আরশোলার ব্যাপারে, পরে উনি বলেছিলেন যে না, এটা আমার বিকৃত করা হয়েছে আমার কথা, কিন্তু সেইটাকেই জেনজি তুলে নিয়েছিল এবং সেখান থেকেই তৈরি হলো দল। ডিজিটালি তাদের সদস্য সংখ্যা বাড়লো, সেগুলো আমরা সব জানি, খুব নিকট ইতিহাস। কিন্তু তারা, তাদের এই কর্মকাণ্ড আমাদের এই আইবি, নানান রকম ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, কেউ কিন্তু টের পায়নি। কি অদ্ভুত, তাই না? এবং তারা যে ইস্যুটাকে নিয়ে আসলো, অর্থাৎ সেই জেনজির যে পালস, সেইটাকে যে ধরাতে পারলো। কারণ দেখুন, বিরোধী দলগুলো, এই যে ভারতের গণতন্ত্রে বিরোধী দল, তাদের তো একটা এই চেক অ্যান্ড ব্যালেন্সের একটা বিরাট খেলা, তাদের হাতে ক্ষমতা, তারাও তো জিতে আসে, বিরোধী দলের নেতা হয়, নানান রকম বিরোধী দল তারা মিলে জোট করে, কিন্তু তারা কেন এই পালস বুঝতে পারে না? এবং পালস বুঝতে না পেরে সেই জড়ো করতে পারে না। অর্থাৎ এই যে মোদী সরকার 2014-তে এসেছিল, সেই 14, তারপরে 19 বিশাল বহুমত, কিন্তু 24-এ এসে কিছুটা কোণঠাসা হয়ে বিশাল বহুমত হলো না, মিলিঝুলি সরকার হলো। কিন্তু সেই যে যাদের বিশাল ম্যান্ডেট নিয়ে 14 এবং 19-এ এসেছিল, সেখানেও কিন্তু বিক্ষোভ হয়েছিল, অ্যান্টি সিএএ কিংবা ফার্মার্সদের অ্যাজিটেশন, সেখানেও আমরা দেখেছিলাম যে কিছুটা নমনীয়, বিশেষ করে ফার্মারদের অ্যাজিটেশনে মোদিজি নমনীয় হয়েছিলেন, সেটাকে সামলে নিতে পেরেছিলেন। কিন্তু এবারে সেই বহুমত তো নেই, তার সঙ্গে যেভাবে যন্তর মন্তরে আমরা দেখলাম, সেখানে আর এই আজকের দিনটা যদি বাড়তো, তাহলে এই যে নার্ভের খেলা, সেটা কি হতো বলা যায় না। এই যে মোদিজি কয়েকদিন ধরে আমাদের সাধারণ মানুষ যারা আমরা ভিডিও করি, সেই রকম ভাবে কিন্তু আসছিলেন। উনি অত বড় একটা মাপের মানুষ, তিনি তো বেশ আনুষ্ঠানিক ভাবে আসতে পারতেন, কিন্তু তিনি কিন্তু মধ্যরাতে আমরা সাধারণ মানুষ যেভাবে ভিডিও করি, বিশেষ করে জেনজি, তারা যে ভিডিও করে, রিল বানায়, সেরকম ঢঙেই কিন্তু ডায়লগটা শুরু করলেন। অর্থাৎ এটাও কিন্তু স্ট্র্যাটেজি। এবং মোদিজির এই যে স্ট্র্যাটেজি পাল্টে ফেলা, অনেকে বলছেন মিত্র থেকে ফ্রেন্ডস হয়ে যাওয়া, মধ্যরাতে এসে আমাদের আপনজনের মতন কথা বলা, এই সবটাই কিন্তু একটা ডায়ালগের পর্যায়ে চলছিল। একজনের অনশন 26 দিন পর ভাঙানো, এবং জেনজির সঙ্গে তেলাপোকাদের সঙ্গে, তাদের সঙ্গে কথা বলা, ডায়লগ শুরু করা, এই যে স্ট্র্যাটেজিটা যদি আর কিছু দিন বাড়তো, এবং আরশোলাদের দিক থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল যে এই 3টের বাইরে যদি না হয়, তাহলে কিন্তু এর থেকে বড় আকারের কিছু হবে, আরো বড় কিছু চাওয়া হবে। তো সেটা যে এত সুন্দর সমাপতন হলো। কিন্তু একটা জিনিস মনে হয় যে বিরোধীরা রুটি সেঁকতে শুরু করলো। রাহুল গান্ধী তো বটেই, সব থেকে আমার অদ্ভুত লেগেছে যে কল্যাণ ব্যানার্জি এবং মহুয়া মৈত্র, তারা তাদের ব্যক্তিগত ড্রেসটা কিরকম ভাবে পাল্টে, অর্থাৎ একটু অল্প বয়স্ক যাতে দেখায় সেরকম ড্রেস পরে যন্তর মন্তরের স্টেজগুলোয় ওনারা উঠলেন, এবং
অদ্ভুতভাবে কল্যাণ ব্যানার্জি এই ছাত্রদের আন্দোলন নিয়ে কথা বলতে গিয়ে সাসপেনশন হয়েছেন, এইটা ইন্ট্রোডাকশন দিয়ে তাদের স্টেজে তোলা হলো ছাত্রদের তরফ থেকে, আরশোলাদের তরফ থেকে। কিন্তু আমরা তো জানি যে উনি শুধু তো এইটা না, উনি কিছু মহিলাদের, ওনার দলেরই মহিলাদের অভিযোগের একটা ছিল। যাই হোক, সবটা মিলিয়ে কংগ্রেস বলুন, তৃণমূল বলুন, যে তৃণমূলের শিক্ষা দুর্নীতি নিয়ে এত কথা বলা যায়, মমতা ব্যানার্জি আগামী সোমবার যেতেন, সেই সুযোগটা পেলেন না। সবটা মিলিয়ে কিরকম মনে হলো যে বিরোধী দল আমাদের দেশের গণতন্ত্রে যে ভূমিকা পালন করার কথা, সেটাকে কি টেক্কা দিল আরশোলাদের দল? তারা সেইভাবে অর্গানাইজ ছিল না, কিন্তু তাহলেও তারা এত সুন্দর অর্গানাইজ না হয়েও এত অর্গানাইজড, এবং এত মানুষকে তাদের সঙ্গে যুক্ত করতে পেরেছে, এত ইউথকে যুক্ত করতে পেরেছে, যেটা প্রতিষ্ঠিত বিরোধী দলরা কিন্তু পারছে না। এটাও কিন্তু ভেবে দেখার একটা প্রাপ্তি বলা হয়নি, সেটা হলো মেন স্ট্রিম মিডিয়াকে কিন্তু এই আন্দোলনের যে জেনজি, তারা কিন্তু সম্পূর্ণ বয়কট করেছে, এবং যত মেন স্ট্রিম মিডিয়া তাদেরকে ইগনোর করেছিল তাদের এই আন্দোলনকে 1 মাস ব্যাপী যেটা চলছিল, তারপরে যখন ইগনোর করতে পারলো না, তখন যখন আসলো, তখন কিন্তু তাদের যে একটা মানে অবহেলা বলবো না, তাদেরকে রিজেক্ট করেছে। মোট কথা, এই আন্দোলনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেভাবে আন্দোলনটা ছড়িয়ে পড়েছে, সেখানে মেন স্ট্রিম মিডিয়া কিন্তু একেবারেই উপেক্ষিত মনে হয়েছে। অনেক সময় তারা এই আন্দোলনটাকে তুলে ধরেনি, এবং শেষ বেলায় যখন এটা কালমিনেশনে পৌঁছেছে, তখন তারা তাদের টনক নড়েছে, এবং সেই জন্য উপযুক্ত উত্তর কিন্তু জেনজিদের থেকে, আরশোলাদের থেকে, বা এই যে দলবল উঠে এলো সমস্ত, এবং এটা তো শুধু যন্তর মন্তরে ছিল না, পুনায় ছিল, শিবাজি পার্কে ছিল, মহারাষ্ট্রে ছিল, কলকাতায় ছিল, ছোট ছোট জায়গায় চলে এসেছিল। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে 2024-এ আরজি কর আন্দোলনটাও আমরা 1-1.5 মাস যে তুবড়ির মতন উঠতে দেখেছি, তারপরে সেই তুবড়ি যখন মানে নিঃশেষ হয়ে যায়, যেভাবে নিঃশেষ হলো, সেটাও কিন্তু কি কারণে কম্প্রোমাইজটা হলো, এবং তারপরে আর কিচ্ছুটি করলো না ওই চূড়ান্ত আন্দোলন আরজি কর, সেটাও কিন্তু এটার সঙ্গে একটা তুলনা আসতেই পারে। তো সব মিলিয়ে আমরা ওই সেই কথাতেই আসবো যে এই আন্দোলনটা বিরোধী যে প্রতিষ্ঠিত বিরোধী দল তাদেরকে কিন্তু ছাপিয়ে দিয়েছে। যে মানুষটি 1.5 বছর হলে চলে গেছেন, সেই মানুষটি তো এই আরশোলাদের দলকেও দেখে যাননি, অনেক কিছু দেখে যাননি, কিন্তু যা দেখে গেছিলেন ওই ত্রিকালদর্শীর মতন তার অভিজ্ঞতা দিয়ে অনেক কিছু বলে গেছিলেন, সেইটা একটু শোনার চেষ্টা করি। ধন্যবাদ। তার উত্তরে আমি আবার সেই রবীন্দ্রনাথেই ফিরে যাব। এসেছে সে একদিন, লক্ষ পরাণে শঙ্কা না জানে, না রাখে কাহারো ঋণ, জীবন মৃত্যু পায়ের ভৃত্য চিত্ত ভাবনাহীন। দ্যাট ইজ দ্রোহকাল। জীবন মৃত্যু পায়ের ভৃত্য, জীবনও কিচ্ছু না, মৃত্যুও কিচ্ছু না, চিত্ত ভাবনাহীন, ভয়ডরহীন। লক্ষ পরাণে শঙ্কা না জাগে, না রাখে কাহারো ঋণ, এসেছে সে একদিন, দ্যাট ইজ দ্রোহকাল। বন্দিবীরের মধ্যে রবীন্দ্রনাথ বলে গেছিলেন, যখন পাঞ্জাবি যারা গুরু গোবিন্দ সিংয়ের যারা অনুরক্ত, যারা ডিসাইপল, তারা অকাতরে শিখ গুরুজির জন্য জীবন বিসর্জন দিয়েছিলেন। দ্রোহকালে মানুষ কিন্তু আত্মত্যাগ করে, দ্রোহকালে মনটা বড় হয়ে যায়, দ্রোহকালে মানুষ উচ্চ নিচ ছোট বড় ভেদাভেদ করে না, আর মানুষ জানে যে আমাকে বিলিয়ে দিতে হবে ফর দ্য গ্রেটার কজ, ফর দ্য গ্রেটার গুড অফ দ্য সোসাইটি। দ্যাট ইজ দ্রোহকাল। দ্রোহকাল একটা সমাজে খুব কম আসে। এই দ্রোহকাল একবার এসেছিল 1967 থেকে 69-এর মধ্যে, নকশালবাড়ি আন্দোলনের সময়। অনেক ভালো ভালো ছেলে মারা গেছেন, অনেক ব্রিলিয়ান্ট ছেলে হারিয়ে গেছেন আমাদের সমাজ জীবন থেকে। সেটা খারাপ কি ভুল সেই বিতর্কের মধ্যে না গিয়ে বলছি, দ্যাট ওয়াজ দ্রোহকাল। এটা একটা দ্রোহকাল। প্রতিরোধ, গণপ্রতিরোধ, জাগরণ, রিজেনারেশন এবং মাথা উঁচু করে চলা, কারোর কাছে মাথা নিচু করা। আগামী দিন কিন্তু এই আন্দোলন কমবে না।